ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু। ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে রাত থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড়। বিকাল 5টা থেকে আসি, ওনারা ভোর 6টা থেকে টিকিট দিতে পারতো। ফার্স্ট দিনের আসলে টিকিটগুলো কোথায় চলে গেল আমরা আসলে কোশ্চেন তাদেরকেও করা যাচ্ছে না, আর তারা করলেও তারা সেই আদৌ সহজ উত্তর দিতে পারবে না। সব কিছুই কিন্তু স্পেশাল করছে, একমাত্র টাইমটা কিন্তু আগের মতনই পড়ে আছে। কোনো কষ্ট না, আমি তো টিকিট পেয়েছি। কোনো কর্মকর্তার কারণে শিডিউল বিপর্যয় বা কালোবাজারি হলেই আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি রেলমন্ত্রীর। হাজার হাজার যাত্রী ঈদ উপলক্ষে যদি কষ্ট পায় তাহলে আমাদেরকে কর্ফিউ দিতে হবে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অবহেলা করে তার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানি ঈদ সামনে রেখে বিদেশি গরু প্রাধান্য পায় হতাশ খামারিরা। দেশীয় গরুর ওপর নির্ভরতা বাড়াতে সরকারি সহায়তা তাগিদ। 20 সেপ্টেম্বরের মধ্যে সব পোশাক কারখানাকে চলতি মাসের 15 দিনের বেতন সহ উৎসব বোনাস পরিশোধের নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর। নানা অনিয়মে সাভারের শিল্পনগরীতে জায়গা হারিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। হাজারীবাগে নতুন বিনিয়োগে অনাগ্রহ, সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ ট্যানারি মালিকদের। বর্ষা শেষ না হতেই বিশুদ্ধ খাবার পানির অভাবে সারা দেশে ডায়রিয়ার প্রাদুর্ভাব। নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। এবং সারা দেশে একযোগে পালন করা হচ্ছে আয়কর দিবস। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। সেরা 10 করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো ট্যাক্স কার্ড। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত বিক্রি হবে এই টিকিট। অগ্রিম টিকিট নিতে রাত থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় জমান যাত্রীরা। প্রত্যাশিত টিকিট হাতে পেয়ে কেউ কেউ উল্লাস প্রকাশ করলেও অভিযোগও ছিল অনেকের। এদিকে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, কোনো কর্মকর্তার কারণে শিডিউল বিপর্যয় হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকাল 9টায় টিকিট দেওয়ার কথা থাকলেও সোমবার বিকেল থেকেই কমলাপুর রেল স্টেশনে জড়ো হতে থাকে রেলের আগাম টিকিট প্রত্যাশীরা। গল্প, গান আর আড্ডা দিয়ে অপেক্ষার রাত পার করেন তারা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর অবশেষে সেই সকাল 9টা। টিকিট প্রত্যাশীরা সারিবদ্ধভাবে দাঁড়ালেও টিকিট বিক্রির ধীরগতি আর নানা অভিযোগ ছিল তাদের কণ্ঠে। বিকাল 5টা থেকে আসি, ওনারা ভোর 6টা থেকে টিকিট দিতে পারতো, তাহলে অনেকগুলো লোকের কষ্ট থাকা হতো। আমরা প্রথম দিন ফার্স্ট দিনের আসলে টিকিটগুলো কোথায় চলে গেল আমরা আসলে কোশ্চেন তাদেরকেও করা যাচ্ছে না, আর তারা করলেও তারা সেই আদৌ সহজ উত্তর দিতে পারবে না আশা করি। সব কিছুই কিন্তু স্পেশাল করছে, টিকিট স্পেশাল, ট্রেন স্পেশাল, সবই স্পেশাল, কিন্তু একমাত্র টাইমটা কিন্তু আগের মতনই পড়ে আছে। তবে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে যেন সব কষ্ট উধাও। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ নিশ্চিত হওয়ায় উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা। অনেকক্ষণ দাঁড়ানোর পর টিকিট পাচ্ছি, কোনো কষ্ট না, আমি তো টিকিট পেয়েছি। অনেক খুশি। খুব আনন্দ লাগতেছে, বাড়িতে যাবো এটাই। অনেকক্ষণ তারা থাকার পর অবশেষে টিকিট পাওয়ার পর আমার এখন খুব ভালো লাগতেছে। আমার পরিবার পরিজন খুব সুন্দরভাবে যাইতে পারবে আশা করছি আর কি। এদিকে বেলা 11টা নাগাদ টিকিট বিক্রির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে যাত্রীদের সাধ্যের মধ্যে শতভাগ সেবা দেওয়ার আশ্বাস দেন রেলমন্ত্রী। আমি আমার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাইনে পাশে সবাই উপস্থিত আছেন, আপনারা শোনেন, কারো দায়িত্ব পালনে অবহেলার কারণে কোনো ট্রেন যদি বিলম্ব ঘটে, শিডিউল বিপর্যয় ঘটে, তাহলে আপনারা দায়ী থাকবেন। আপনারা হাজার হাজার যাত্রী ঈদ উপলক্ষে যদি কষ্ট পায় তাহলে আমরা যারা দায়িত্বে আছি আমাদেরকে কর্ফিউ দিতে হবে। দায়িত্ব পালনে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অবহেলা করে তার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। এবার ঈদ উপলক্ষে 15 থেকে 19 তারিখ পর্যন্ত যথাক্রমে 20, 21, 22, 23 ও 24 তারিখে টিকিট দেয়া হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। আগাম টিকিট বিক্রির খবর জানবো তার কাছ থেকে। শিমুল,
সকাল থেকে যেমনটা জানাচ্ছিলাম যে আসলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে আজ গতকাল বিকাল থেকে যেসব মানুষের প্রচণ্ড রকম ভিড় ছিল এই কমলাপুর রেল স্টেশন জুড়ে, সেই ভিড় কিন্তু দুপুর 12টার পর থেকে অনেকটাই কমতে শুরু করেছে এবং এর মধ্যে বেশ একটি বড় অংশ খালি হয়ে গেছে। মানে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো শেষ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দুটি লাইন আছে, কেবল এই দুটি লাইনই এখন পর্যন্ত অবশিষ্ট আছে, কারণ এই দুটি লাইন আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম এবং সিলেটের দুটি লাইনে হচ্ছে বেশ এখনো পর্যন্ত লোকজন আছে। আর বাকি যেসব বিভিন্ন এলাকার যেসব লাইনগুলো ছিল সেসব লাইনগুলোর অধিকাংশই খালি হয়ে গেছে। বিশেষ করে নারীদের কথা এর আগের সংবাদেও আপনাদেরকে জানিয়েছিলাম যে নারীদের জন্য যে লাইনটি তৈরি করা হয়েছিল, এখানকার 3টি লাইন, সেই 3টি লাইনের একটি লাইনে 3 থেকে 4 জন দাঁড়িয়ে আছেন এবং বাকি 2টি লাইন কিন্তু একেবারে ফাঁকা। আর অন্যান্য যে লাইনগুলো ছিল বিভিন্ন কাউন্টারে, সেই লাইনগুলো মোটামুটি ফাঁকা। এবং আপনাদেরকে আরও যদি একটু পরিষ্কার করে বলতে চাই তাহলে বলতে হবে যে আসলে আজকে অনলাইনের পাশাপাশি বাকি 15টি কাউন্টার থেকে এখান থেকে টিকিট দেওয়া হচ্ছিল। সেই 15টি কাউন্টারের মধ্যে থেকে মাত্র 3টি লাইনে এখন পর্যন্ত মানুষজন আছে, আর বাকি লাইনগুলোর অধিকাংশই ফাঁকা। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই ঈদ উপলক্ষে তারা প্রতিদিন 14,633টি টিকিট প্রতিদিন ছাড়ছেন অনলাইন এবং এসব কাউন্টার থেকে। তো সেই টিকিটের একটি বড় অংশ তারা ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন এবং মানুষজন সেই টিকিটগুলো কিনে এখান থেকে চলেও গেছে। তারপরও সবগুলো যেসব লাইনগুলো আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন সেগুলো সব টিকিট যে শেষ এমনটি কিন্তু নয়। এখানকার স্টেশন ম্যানেজারের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছিল, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে যেসব লাইন এখনো পর্যন্ত ফাঁকা সেসব লাইনের অনেক লাইনেই এখনো অনেক রুটের টিকিট এখনো পর্যন্ত তাদের হাতে আছে এবং যারা দুপুরের পরে যারা আসবেন তারা হয়তো এসে তাদের সাথে কথা বলে সেসব টিকিটগুলো পেতে পারেন। তবে যেটি মনে হচ্ছে যে চট্টগ্রাম এবং সিলেট এবং খুলনার কিছু অংশের যে লাইনটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেই লাইনগুলোতে আসলে শেষ নাগাদ টিকিট দিতে পারবেন কিনা সেটি নিয়েও কিছুটা সংশয় প্রকাশ করছেন এখানকার টিকিট প্রত্যাশীরা। যদিও এখানকার কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তারা টিকিট সরবরাহ করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে আমাদেরকে যেমন সকাল থেকে যেমনটি দেখেছি আসলে এখানকার এই স্টেশন এলাকায় যে ঈদের সময় আসলে এত বড় একটি যজ্ঞ ট্যাকেল দিয়ে আসলে খুব সহজ কথা নয়। তারপরও সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানকার রেল পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ছিলেন এবং তারা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেননি। এবং পাশাপাশি সকাল 11টার দিকে এখানে মন্ত্রী এসেছিলেন এবং মন্ত্রীও খুব কড়াভাবে এসে গোটা বিষয়টি এই অগ্রিম টিকিট যতদিন পর্যন্ত ছাড়া হবে সেই টিকিটের বিষয়টি তারা বলেছেন যে কঠোরভাবে তদারকি করার জন্য এবং ঈদের সময় যেন শিডিউল বিপর্যয় না হয় এবং কোনো ধরনের কালোবাজারের জন্য না হয় সে বিষয়টি তিনি কঠোরভাবে তদারকির জন্য এখানকার কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। তো সদল প্রথম দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই টিকিট বিক্রি শেষ হতে চলেছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ খবর কমলাপুরের। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের টিকিট প্রত্যাশী যাত্রীদের খবর জানছিলাম সহকর্মী তারেকুজ্জামান শিমুলের কাছ থেকে। এদিকে চট্টগ্রাম থেকেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের ঘরমুখী যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 9টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও ভোর থেকেই স্টেশন চত্বরে টিকিটের জন্য মানুষের ভিড় বাড়তে শুরু করে। তবে আজ টিকিট বিক্রির প্রথম দিনে 19 ও 20 সেপ্টেম্বরের টিকিট দেয়ায় ভিড় তুলনামূলক বেশ কম। এছাড়া ভিড় এড়ানোর জন্য স্টেশনের 7টি কাউন্টার থেকে আজ 9টি রুটের মোট 4,280টি টিকিট দেয়া হবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। এবার মহিলাদের জন্য একটি আলাদা কাউন্টার থেকে টিকিট দেয়া হচ্ছে এবং একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছেন তারা। এদিকে টিকিট বিক্রি স্বচ্ছ ও স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। পুরো স্টেশন এলাকা সিসিটিভি ক্যামেরা ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। আমি 4টা বাজে আসছি টিকিট নিতে, অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াই, তারপরে টিকিট পাইলাম। এই মুহূর্তে আমি 4টা টিকিট পাইছি এসির, তো যাইতে পারবো বলে আনন্দ লাগতেছে। এখানে 7টা কাউন্টার আছে ভিতরে মহিলাদের জন্য এবং 5 ফিটে অরেঞ্জদের জন্য আলাদা একটা কাউন্টার রাখা হয়েছে। অন্যান্য কাউন্টারগুলো যথারীতি সুবর্ণ, মহানগর, গোধূলি এবং তুলনা প্লাস অন্যান্য ট্রেনগুলোকে তার গুরুত্ব অনুসারে এবং টিকিটের পাওয়ার সুবিধার্থে শ্রেণী অনুসারে সেটাকে আলাদা কাউন্টারে বিভক্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 9 দিন দেশের সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। দুপুরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ঈদের আগের ও পরের 3 দিন মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি স্টেশনগুলো 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 9 দিন সার্বক্ষণিক খোলা থাকবে। মহাসড়কে ঈদের পূর্বে 3 দিন এবং পরবর্তী 3 দিন ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, কোরবানির পশু, চামড়া, জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে। গার্মেন্টস শ্রমিকদের ঈদুল আজহার উৎসব ভাতা আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে এবং চলতি মাসের 15 দিনের বেতন সহ সব বকেয়া ঈদের আগে পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের প্রতি নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়া উৎসব ভাতা বাধ্যতামূলক করে শ্রম আইনের বিধিমালা আগামীকাল গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী। সেপ্টেম্বর মাসের চলতি মাসের 15 দিনের বেতন ঈদের ছুটির আগে শ্রমিকদেরকে দেওয়ার জন্য আমরা মালিকদেরকে অনুরোধ করেছি। আর ঈদ উৎসব ভাতাটা 20 তারিখের মধ্যে। কদিন বাদেই কোরবানির ঈদ, তাই গরু আকর্ষণীয় করে তুলতে দেশের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে খামারে দেশীয় গরুর চেয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে বিদেশি গরুকেই। কারণ হিসেবে খামারিরা বলছেন, হৃষ্টপুষ্ট গরুই পছন্দ করেন ক্রেতারা। এতে হতাশ দেশীয় গরু খামারের মালিকরা। তবে সরকারি সহায়তা দিয়ে দেশীয় গরুর খামারিদের উদ্বুদ্ধ করে বিদেশ নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিবের রিপোর্ট। পরম যত্নে গরুগুলোর প্রতিনিয়ত দেখভাল করছেন খামারিরা। কারণ কোরবানির হাটে যে গরু দেখতে যত আকর্ষণীয় হবে তার দামও হবে তত বেশি। আর এত সব তদারকির কারণেই হয়তো খামারে থাকা সবগুলো গরুই বেশ হৃষ্টপুষ্ট। যদিও খামারগুলোতে বেশি দেখা গেল বিদেশি গরুই। কেরানীগঞ্জের এই খামারটিতে প্রায় 1000 গরু আছে, যা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করে গত 1 বছর ধরে এখানে মোটা তাজাকরণ করা হচ্ছে। তাই বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দেশের বড় বিনিয়োগকারীদের নজরে যখন পড়েছে বিদেশি গরুর দিকে, তাই হয়তো এবারের কোরবানির বাজারেও মন্দায় পড়তে যাচ্ছেন দেশীয় গরু ব্যবসায়ীরা। ইন্ডিয়ান গরুগুলো দেখা যায় যে বিভিন্ন চড়াইভাবে কিছু গরু ঢুকে যায় ভিতরে, বা বিভিন্নভাবে যারা দালালরা আছে তারা ম্যানেজ করে হয়তো নিয়ে আসে বর্ডার থেকে। সেইগুলোই আমরা দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদের এই জিনিসগুলো কালেক্ট করতে হয়। দেশীয় গরু যেটা আছে সেটা বেশি বড় হয় না, আর এই গরুগুলা যে বড় হয় বিধায় আমরা একটু পরিচর্যা করি যাতে বেশি লাভবান হওয়া যায়। তুলনামূলক অগোছালো দেশীয় গরুর খামারগুলোতেও দেখা গেল ব্যস্ততা। তাদের প্রত্যাশা, কোরবানির আগে আর বিদেশি গরু না আসলে ভালো দাম পাবেন তারাও। আমরা আশা করতেছি বিদেশি গরু যাতে বাংলাদেশে না ঢোকে, তাহলে আমরা ইনশাল্লাহ লাভবান হতে পারবো। সরকার খামারিদের প্রতি যদি নজর দেন, তাইলে আমরা দেশি গরু যে উৎপাদন করব সেটা দিয়ে আমরা বাংলাদেশের চাহিদা মেটাতে পারবো। বিশ্লেষকদের মতে অতি মুনাফার লোভেই দেশের খামারগুলোর বড় বিনিয়োগকারীরা ঝুঁকছেন বিদেশি গরুর দিকে, যা মাত্রাতিরিক্ত ঔষধ ব্যবহারের মাধ্যমে দ্রুত মোটাতাজা করা হচ্ছে বলেও মনে করেন তারা। এর পেছনের মূল কারণটা হচ্ছে নগ্ন মুনাফা। স্টেরয়েড এবং অন্য কিছু ওষুধ ব্যবহার করে এটিকে মোটা করে থাকে, তাহলে এটি গরুর জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর। প্রাণী সম্পদ অধিদপ্তরের জরিপে দেখা গেছে, কোরবানির জন্য প্রতি বছর দেশে গরুর চাহিদা 5 লাখ করে বাড়লেও উৎপাদন বাড়ছে সর্বোচ্চ 1 লাখ। তাই বিদেশ নির্ভরতা কমাতে দেশে গরু প্রতিপালন ও খামার স্থাপনকে উৎসাহিত করা প্রয়োজন। আর সেজন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। এদিকে বরিশালে কোরবানির হাটে পশুর বেচাকেনা এখনো জমে ওঠেনি। তবে পশুর দাম গত বছরের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। তাই একটু কম দামের আশায় ক্রেতারা শহর ছেড়ে ছুটছেন গ্রামের হাটে। সেখানেও গরুর দাম হাঁকা হচ্ছে বেশি। মাহমুদুল নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশাল নগরীতে স্থায়ী পশুর হাট দুটি, তবে কোরবানির সময় আরো 6 থেকে 8টি পশুর হাট অস্থায়ী ভিত্তিতে অনুমোদন দেয় সিটি কর্পোরেশন। এবার এখনো জমেনি নগরীর পশুর হাট, তবে পশুর দাম গতবারের চেয়ে এবার তুলনামূলক বেশি। তাই কম দামের আশায় ক্রেতারা ছুটছেন গ্রামের হাটে। সেখানেও দাম বেশি চাওয়া হচ্ছে বলে জানালেন ক্রেতারা। বরিশাল হাউজিং থেকে আসছিলাম, এখানে কম দামে কেনার আশা, কিন্তু দেখা যাচ্ছে গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু 50,000 টাকায় এভারেজ কেনা যেত, এবার এই গরুর দাম 70,000 টাকা, 65,000 টাকা
তার থেকে কিংবা বেশি চাচ্ছে। গরু বাজারে যে পরিমাণে আমাদের দেশে চাহিদা আছে, চাহিদার তুলনায় গরু এখন পর্যন্ত যা আছে সরবরাহ এখন পর্যন্ত খুব বেশি আসে নাই। গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম বেশি বলে জানালেন গরুর ব্যাপারীরা। আর হাট ইজারাদার জানালেন ভারতীয় গরু না আসায় দাম একটু বেশি। খরবুশের যে দামটা এই জন্য বেশির জন্যই গরুর দামটা একটু বাড়তি বেশি। গেল বছর আমি যে গরুটা 50,000-এ কিনছি সেটা 60 দিয়ে কেনা লাগে, তাই আমি বেশি দিয়ে কিনছি, আমার বেশি দিয়ে বেচতে হবে। ভারত থেকে কোনো গরুই আসতেছে না, যে কারণে গরু ব্যাপারীরা পাচ্ছে না। এবছর গতবারের তুলনায় কিছুটা গরুর দাম বেশি। গত বছর যে গরু 50,000 টাকায় বিক্রি হয়েছে বা সেরকম গরু 10 থেকে 15,000 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দুপুরের সময় আরো থাকছে। ঈদ সামনে রেখে সারা দেশে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু। প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাবে 50 টাকা দরে। 366 কোটি টাকা ব্যয়ে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পল্লী উন্নয়ন প্রকল্প সহ 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 5,039 কোটি 79 লাখ টাকা। এতে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে 2,916 কোটি 60 লাখ টাকা। প্রকল্প সহায়তা ধরা হয়েছে 2,123 কোটি 19 লাখ টাকা। বড় প্রকল্পগুলোর মধ্যে আরও রয়েছে 420 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারা 2 অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ। দুদকের দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের রায় দেয়া হবে আগামী 17 সেপ্টেম্বর। বিচারপতি নুরুজ্জামান ননী ও বিচারপতি আব্দুর রবের দ্বৈত বেঞ্চ আজ রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। এর আগে শুনানি শেষে গত 30 আগস্ট যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে আদেশ দেন আদালত। 2008 সালের 26 ফেব্রুয়ারি বেগম জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক এ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়া। সুখী দেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই প্রতিপাদ্যে সারা দেশে আজ পালন করা হচ্ছে আয়কর দিবস। এ উপলক্ষে সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বলেন, আয়কর কিভাবে আরো বেশি আদায় করা যায় সে প্রচেষ্টা থাকবে সরকারের। এ সময় এনবিআর এর চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান বলেন, সুশাসন ও উন্নত ব্যবস্থার মাধ্যমে সেবা নিশ্চিত করতে চায় এনবিআর। র্যালিটি জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমি, মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে রাজস্ব ভবনের সামনে গিয়ে শেষ হয়। এবারের আয়কর দিবসের স্লোগান সমৃদ্ধি সোনালী দিন, আনতে হলে আয়কর দিন। আয়কর দিবস পালনের পর আগামীকাল থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে আয়কর মেলা। এর মধ্যে জেলা শহরে করমেলা হবে 4 দিন। আর এবারই প্রথমবারের মতো 86টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ মেলা। রাজধানীর মতো দেশের বিভিন্ন স্থানেও বর্ণাঢ্য র্যালি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আয়কর দিবস পালন করা হচ্ছে। জাতীয় আয়কর দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকাল 9:30টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। র্যালিটি শহরের আগ্রাবাদের সরকারি কার্যভবন 2 এর সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়কর ভবনে গিয়ে শেষ হয়। আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নেন। এদিকে সিলেটেও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকালে এই র্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী। সিলেটের কর কমিশনার জানান, গত অর্থ বছরে 332 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতেও পালিত হয়েছে আয়কর দিবস। সকাল 9টায় হোসনিগঞ্জ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর ভবনের সামনে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে বিগত অর্থ বছরের তুলনায় প্রায় 900 কোটি টাকা বেশি আয়কর আদায় হলেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এখানকার 4টি কর অঞ্চল।
৬,২০৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫,২০৭ কোটি টাকা। কর প্রদানের ক্ষেত্রে অনীহার জন্য অজ্ঞতাকেই দুষছেন আয়কর কর্মকর্তারা। আর আদায় পদ্ধতি সহজ করা না হলে আয়কর প্রদানে সাধারণ মানুষ আগ্রহী হবে না বলছেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বাণিজ্যিক রাজধানী হওয়ায় দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর অবস্থান চট্টগ্রামে, একই সাথে শিল্পপতিরাও থাকেন এখানে। তাই ব্যক্তি কিংবা কোম্পানির আয়কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ নজর থাকে চট্টগ্রামের দিকে। এই কারণে প্রতি বছরই এখানকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া হয়। গত অর্থ বছরে ৬,২০৪ কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকলেও এবছর তা ২,০০০ কোটি টাকা বাড়িয়ে ৮,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 4টা জোন মিলিয়ে কিন্তু আমাদের কালেকশন ৬,২০৪ কোটি টাকা। গতবার এই কালেকশন ছিল প্রায় ৫,২৬০ কোটি টাকা কালেকশন ছিল, অর্থাৎ গতবার থেকে প্রায় 18% আমাদের গ্রোথ আছে। সাধারণ মানুষকে কর দেওয়ার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে বিদ্যমান কর আইন সংশোধনের পাশাপাশি আদায় পদ্ধতিও সহজ করার কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। আয়কর ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক আইনগুলি আছে, অনেক বক্তব্যগুলি আছে, অনেক সময় একটা ভয়ভীতি সঞ্চার করে, যে কারণে গিয়ে অনেকে আয়কর দিতে চাইলেও সহজে আয়কর দিতে পারে না। আমরা বলি এইগুলিকে খুব সহজ করে, এই আইনকানুনগুলো খুব সহজ করে একজন ব্যক্তির আয়কর দেওয়ার যেই সিস্টেম আছে ওটাকে খুব ইজিভাবে আয়কর দাতাকে বুঝাতে হবে। এদিকে কর আদায়ের আওতা বাড়াতে তৃণমূলের উপর গুরুত্ব আরোপের সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ। উপজেলাতে বিশেষ ধরনের জরিপ কার্যক্রম চালাচ্ছে এবং আমরা সেখান থেকে যে সমস্ত করদাতাদের সন্ধান পাচ্ছি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি রিটার্ন দেওয়ার জন্য। 16 সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 7 দিনব্যাপী আয়কর মেলা। এছাড়া নগরীর পাশাপাশি প্রথমবারের মতো 11টি উপজেলাতেও এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। গত বছর এই মেলা থেকে 352 কোটি টাকার আয়কর আদায় হয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ট্যানারি মালিকদের অসহযোগিতা আর বিসিকের অনিয়মের কারণে বরাদ্দ পেয়েও সাভারের চামড়া শিল্প নগরীতে জায়গা হারিয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত অনেক ব্যবসায়ী আর শ্রমিক সংগঠনগুলো। এমন দাবি করে তারা বলছেন এর প্রভাবে হাজারীবাগে নতুন বিনিয়োগে অনাগ্রহ দেখাচ্ছেন অনেকেই। অনিশ্চিত হয়ে পড়েছে অসংখ্য ট্যানারি শ্রমিকের ভবিষ্যৎ। এদিকে শিল্প সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অস্বীকার না করলেও তাদের পুনর্বাসনে কিছুই করার নেই বলে মত ট্যানারি মালিকদের। এক্ষেত্রে সরকারকেই কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দিলেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। যদি কোনো সুব্যবস্থা না হয় তাহলে আমাদের সংসার কি করে চলবে? 70 ছুঁই হাবিজুল্লাহ কৈশোরেই গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ঢাকায় এসে কাজ শুরু করেন ট্যানারি কারখানায়। তার মতোই বংশ পরম্পরায় হাজারীবাগের ট্যানারি এলাকায় গড়ে উঠেছে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। কিন্তু সাভারের শিল্পনগরী চালুর তোড়জোড় শুরু হওয়াতেই ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। ট্যানারি থেকে চামড়ার ফেলে দেয়া অংশ, পশুর মাথা বা লেজের চামড়া কোনো কিছুই এখন আর বাদ যায় না। এসব দিয়ে তৈরি হয় চামড়াজাত নানা পণ্য। যদিও আগে ফেলে দেয়া চামড়ার এসব অংশ ধরা হতো শুধুই বর্জ্য হিসেবে। একইভাবে ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশের পর থেকে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে কয়েক ধাপে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক। শুধু রাসায়নিক ব্যবসায়ীরাই নন, নিজ উদ্যোগেই হাজারীবাগে কার্যক্রম শুরু করেছেন বাণিজ্যিক রফতানিকারক আর ঝুট ব্যবসায়ীরাও। ট্যানারির শ্রমিকদের জন্য কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা বা কলোনি কোনো ব্যবস্থা সরকারও করে নাই, মালিক পক্ষ করে। আমরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারতেছি না, এখানে পরিবেশ বান্ধব না। শিল্পের সঙ্গে জড়িতদের দাবির যৌক্তিকতা নিয়ে দ্বিমত নেই চামড়া ব্যবসায়ীদেরও, তবে এক্ষেত্রে কিছুই করার নেই বলেও মত তাদের। বারবার সরকারের কাছে আবেদন করেছি ওদের বাসস্থানের একটা ব্যবস্থা করা হোক। এই শ্রমিকদেরকে আমরা আদৌ এখানে নিতে পারবো কিনা আমরা খুব চিন্তিত। এদিকে শিল্পনগরীতে জায়গা বরাদ্দের বিষয়টি শিগগিরই সুরাহা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটি। অন্যথায় হাজারীবাগ থেকে কোনো ট্যানারি স্থানান্তর করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। টোটাল 2,40,000 স্কয়ার ফিট জায়গা বরাদ্দ হয়েছিল এবং এখন সেই জায়গাটা কারা নিয়ে গেল, বিশেষ কাকে দিল ক্যান্সেল করে, এটাই আমাদের প্রশ্ন এবং এটার ন্যায্য দাবি। এখন যদি সেটা না হয় আমাদের ছাড়া কোনো ট্রেনারি এখান থেকে শিফট হতে পারবে না। এই অবস্থায় দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তুলতে সংশ্লিষ্টদের বাদ দিয়ে নয়, বরং সঙ্গে নিয়েই এগোতে হবে বলেও মত সংগঠনটির। জীবন আর জীবিকার তাগিদে বছরের পর বছর ধরে হাজারীবাগে গড়ে উঠেছে কর্মের নানামুখী ক্ষেত্র। শিল্পের পেছন পাতায় থাকা এসব মানুষগুলো তাদের অধ্যবসায় কিংবা অভিজ্ঞতা সবটুকুই ঢেলে দিয়েছেন ট্যানারির অলিগলিতে। তাই শিল্প স্থানান্তরের সময় তারা যেন মূল দৃশ্যপট থেকে হারিয়ে না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে মালিকপক্ষ কিংবা সরকার প্রত্যেককেই, আর তা শিল্পের বৃহৎ কল্যাণেই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, হাজারীবাগ, ঢাকা।
এবছর বর্ষা মৌসুম শেষ হতে না হতেই নগরী সহ দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। শুধু রাজধানীতেই গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে 500 থেকে 600 রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের আশঙ্কা, এবছর অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় বেশ কিছু অঞ্চলে খাবার পানি দূষিত হয়ে পড়ায় বাড়তে পারে আক্রান্তের হার। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ খাবার পানির প্রাপ্যতা নিশ্চিত করতে শুধু স্বাস্থ্য বিভাগ নয়, বরং এগিয়ে আসতে হবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকেও। দেবাশিস রায়ের রিপোর্ট। এবছর বর্ষায় কখনো অতিবৃষ্টি, আবার কখনো বা উজান থেকে নেমে আসা ঢলে বন্যার পানিতে ভেসেছে দেশের বেশ কটি জেলা। কিছু কিছু এলাকায় বিশুদ্ধ পানির সংকটে প্রকট হয়ে দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। রাজধানী ঢাকায় বন্যার প্রভাব তেমনটা না হলেও বেশ কিছুদিন থেকেই আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া আক্রান্তদের সংখ্যা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির তথ্য মতে গেল সপ্তাহ থেকে গড়ে 500 থেকে 600 রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরে স্থাপিত ন্যাশনাল হেলথ ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুমের হিসেবে গত এক মাসে 20,830 জন ডায়রিয়া আক্রান্তদের মধ্যে কেউ প্রাণ না হারালেও আশঙ্কাজনকভাবেই বেড়ে চলেছে এই সংখ্যা। বমি প্লাস একদম পাতলা পায়খানা, তারপর থেকে শরীর একদম দুর্বল হয়ে কিছু আর কথা বলে না, মানে হাত পা ছেড়ে দিয়েছে, সেই সাথে জ্বর। প্রথম তো কমই ছিল, তারপর আস্তে আস্তে বাড়লো আর কি। বাড়ার পর দেখি যে 10টার থেকে নিয়ে রাতের 2টা পর্যন্ত খুব ব্যথা। চিকিৎসকরা আশঙ্কা করছেন প্রতি বছরের এই সময়টিতে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়, তবে আগামী 2 মাসে বাড়তে পারে আক্রান্তের হার। যেহেতু এবার তুলনামূলকভাবে বন্যার প্রভাবটা কিছুটা হলেও বেশি, সমুদ্রের কারণেই এই সময়টাতে ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যেতে পারে বলে আমাদের আশঙ্কা। প্রতিদিন আমাদের হাসপাতালের ক্যাপাসিটির বাইরে প্রায় 150 থেকে 200 রোগীর বেশি আমাদের আসছে, এবং আশঙ্কা করছি যদি এভাবে চলতে থাকে হয়তো বা আরো কিছু রোগী বেড়ে যাবে। তবে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের অধ্যাপক বেনজির আহমেদের মতে ডায়রিয়া ঠেকাতে শুধু স্বাস্থ্য অধিদপ্তর নয়, বরং প্রয়োজন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সবকটি প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াস। স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসন যদি সমন্বিতভাবে কাজ করে, তাহলে আসলেই যে ডায়রিয়া থেকে মানুষের মৃত্যু ঘটে সেটা হচ্ছে কলেরাজনিত ডায়রিয়া, এই কলেরাটাকে প্রতিরোধ করা যায়। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, ডায়রিয়া নির্মূল করা না গেলেও বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সহ বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে আজ রাত 10:30টার দিকে দেশে আনা হবে। কাল সকাল 8টা থেকে 9টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে মরদেহ। এরপর কাল সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে আরও জানানো হয়েছে, কাল সকালে সংসদ ভবন এলাকায় জানাজা শেষে হেলিকপ্টারে করে মৌলভীবাজার নেওয়া হবে। এরপর দাফন করা হবে সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে দাফন করা হবে তাকে। সমাজ কল্যাণমন্ত্রী শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিতে গত 5 সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় 10 দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে মারা যান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের একমাত্র ছেলে আমান মমতাজ মওদুদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাতে আমানকে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নামার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং শারিল কবির খান। এ সময় মওদুদ আহমেদ ও তার স্ত্রী হাসিনা মওদুদও তার সাথে ছিলেন। গত 9 সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত থাকায় তার অবস্থা দ্রুত অবনতি হয়। আমান মমতাজ মওদুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে, কিন্তু গত 2 বছরে ইলিশ মৌসুমে পর্যাপ্ত মাছ ধরা পড়েনি জেলেদের জালে। জেলেদের অভিযোগ, মাছ ধরা নিষিদ্ধের সময় পাশের দেশের জেলেরা মাছ শিকার করায় উৎপাদন বাড়ছে না ইলিশের। তবে মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলছে, উৎপাদন না বাড়লেও কমছে না ইলিশ। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট।
প্রতি বছর এ মৌসুমে ইলিশ মাছের ডিম ছাড়ার সময় উপকূলীয় নদী ও সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। সে অনুযায়ী এবছরও 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রতি বছর মৌসুমে ইলিশ পাওয়ার আশায় ইলিশ না ধরলেও ভরা মৌসুমে মাছ পাচ্ছে না জেলেরা। তবে উপকূলীয় জেলেদের দাবি, নিষিদ্ধ সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছ ধরায় তাদের ত্যাগ কোনো কাজেই আসছে না। ভারতের যে জাল্লিগুলো, এই জাল্লিগুলো আমাকে ভারত বাংলাদেশের মধ্যে ঢুকে যায় এরা মাছ মন ধরে লই যায়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন এই ইন্ডিয়া, মায়ানমার, ওরা কিন্তু অবরোধ দেয় না। এই তারিখে যদি এই দুইটা রাষ্ট্র অবরোধ দিত তাহলে অবশ্যই মাছটার অনেকটা বৃদ্ধি হইতো। অবরোধ দিলে ইলিশ মাছ বাড়ে না, কেননা আমাদের দেশ বন্ধ থাকলেও পাশাপাশি দেশ ভারত বা বার্মা তারা ঠিকই মাছ ধরতেছে এবং তারা আমাদের বাংলাদেশের ভিতরে এসে ধরতেছে। আমরা অবরোধ হয়তো ঘাটে থাই, আমরা যাই না নদীতে, যে মাছ বাড়বে অবরোধের পর আমরা মাছ ধরবো বেশি পাবো, সেরকম তো মাছ হয় না, শেষ মাছ পাই না। তবে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এই কর্মকর্তার দাবি, প্রতি বছর নির্ধারিত সময় ইলিশ ধরা বন্ধ থাকায় উৎপাদন খুব বেশি না বাড়লেও এ মাছ হারিয়ে যাওয়া থেকে রক্ষা হচ্ছে। যদি ব্যর্থ হইতো তাহলে সমুদ্রে গত বছর যে মাছ পাইছি এবছর সে মাছ পাইতাম না। আমাদের উৎপাদন বাড়ছে মানে সফল হচ্ছে বিদায় উৎপাদন বাড়ছে। সরকার এই যে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, জাটকা সংরক্ষণ, ডিম সংরক্ষণ, এগুলো যদি না করা হইতো তাহলে এখন মাছই পাওয়া যেত না। মৎস্য উন্নয়ন কর্পোরেশনের হিসাব অনুযায়ী 2013 সালের আগস্ট মাসে 1100 মেট্রিক টন, 2014 সালের আগস্টে 400 মেট্রিক টন ও চলতি বছরের আগস্টে 375 মেট্রিক টন ইলিশ মাছ উঠেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সময় সংবাদ, বরগুনা। রংপুর নগরী যত্রতত্র আবর্জনা ফেলার কারণে নগরীর অধিকাংশ এলাকায় এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। এতে একদিকে নষ্ট হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে রোগব্যাধি। সিটি কর্পোরেশনের এসব বর্জ্য আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় অনেকটা বাধ্য হয়ে ফেলতে হচ্ছে এসব। তবে নগরবাসী এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চায়। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। একদিকে শ্মশান, অন্যদিকে কবরস্থান, মাঝখানে গুরুত্বপূর্ণ এই সড়ক। সড়কের দুধারের নিচু অংশ ভরাট করে ফেলা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকার ময়লা আবর্জনা। আর এর দুর্গন্ধে একদিকে বিনষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ, অন্যদিকে দেখা দিচ্ছে রোগ ব্যাধি। দুর্গন্ধে মানুষ চলাফেরা অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের প্রতিদিন স্কুল যাওয়ার সময় অসুবিধা হয়, রাস্তায় অনেক দুর্গন্ধ থাকে, এর কারণে আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হয়। মহাশ্মশানে দাহন কাজে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। এখানে যারা ভক্তমণ্ডলী আসে তাদেরকে খুবই কষ্টসাধ্যের মধ্যে এই দাহন কাজ পরিচালনা করতে হয়। নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানির মোড় হয়ে সাতমাথা পর্যন্ত 3 কিলোমিটার দূরত্বের এই সড়কটি দিয়ে প্রতিদিন লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা ছাড়াও ভারত, নেপাল ও ভুটানে যাতায়াতকারী লাখো মানুষকে চলাচল করতে হচ্ছে নাকে রুমাল দিয়ে। এমন চিত্র নগরীর অনেক এলাকা জুড়েই। এখানে না ফেলায় যদি ওরা একটা নির্দিষ্ট জায়গা করে ওখানে রাখতো তাহলে আমার মনে হয় ভালো হতো। নাকে হাত দিয়ে চলতে গেলেও সমস্যার সৃষ্টি হচ্ছে, অনেক দূর রাস্তা। এটা সত্যিকারই পরিবেশের জন্য একটা ক্ষতিকর ব্যাপার চলাচলের জন্য। নগরপিতা বলছেন, বর্জ্য ফেলার জায়গার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধানের জন্যই তো আজকে এই ব্যবস্থাপনাটা আমার মনে হয় 3 মাসের মধ্যে যদি আমরা হাত দিয়ে ফেলতে পারি তাহলে আমরা যে বজ্র সমস্যায় আছি, বজ্র সমস্যা থেকে ইনশাল্লাহ আমরা দূরীভূত হব। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন গড়ে 7 থেকে 10 টন বর্জ্য সৃষ্টি হয়ে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। কোরবানি ঈদ উপলক্ষে আজ থেকে সারা দেশে খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এখন থেকে প্রতি কেজি পেঁয়াজ 50 টাকায় কিনতে পারবেন ভোক্তারা। পেঁয়াজ ছাড়াও 37 টাকা কেজিতে দেশি চিনি এবং লিটার প্রতি 89 টাকা দরে সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। রাজধানীর 24টি পয়েন্টে টিসিবির এই সেবা দেওয়া হচ্ছে। তবে অনেক পয়েন্টেই এখনও পেঁয়াজ বিক্রি শুরু হয়নি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে আগামীকাল থেকেই সবগুলো পয়েন্টেই ন্যায্য মূল্যে পেঁয়াজ পাওয়া যাবে বলে জানিয়েছেন টিসিবির ডিলাররা। ঢাকায় 24টি এবং চট্টগ্রামে 10টি পয়েন্টে এ সেবা দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরে 5টি করে এবং বাকি জেলা সদরে 2টি করে ট্রাকে এ সেবা দেওয়া হচ্ছে। ভোক্তা প্রতি সর্বোচ্চ 4 কেজি চিনি, 2 কেজি পেঁয়াজ এবং 10 লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। কোরবানির ঈদ পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে। আজ থেকে যাত্রা শুরু করেছে দ্রুতগতির বিলাসবহুল যাত্রীবাহী শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ গ্রিন লাইন ওয়াটারওয়েজ। সকাল 7:30টায় রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ট্রিপ। এ সময় উপস্থিত ছিলেন গ্রিন লাইন কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এখন থেকে দ্রুতগতির এই যানে চড়ে পানিপথে মাত্র 5 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে বরিশাল যাওয়া যাবে। প্রতিদিন ঢাকা থেকে 2টি ও বরিশাল থেকে 2টি ট্রিপ নিয়ে যাবে এই যান। সকাল 7:30টা ও দুপুর 3:30টায় রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাবে 2টি লঞ্চ। অন্যদিকে বরিশাল থেকে প্রতিদিন সকাল 7টা ও দুপুর 2:30টায় ঢাকার উদ্দেশ্যে আসবে 2টি ট্রিপ। হাঙ্গেরির অভিবাসন আইন কঠোর করার কারণে সেখানে আশ্রয় প্রত্যাশী অসংখ্য অভিবাসীর আবেদন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। নিজের দেশকে অভিবাসীদের চলাচলের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। এদিকে ইউরোপে অভিবাসনের জন্য আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে অনুষ্ঠিত ব্রাসেলস সম্মেলনের ব্যর্থতার পেছনে ইউভুক্ত রাষ্ট্রগুলোর দায়সারা আচরণকে দায়ী বলে মত প্রকাশ করেছে ফ্রান্স। হাঙ্গেরি প্রশাসন দেশটির সার্বিয়ার সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ করায় শেষ মুহূর্তে আসা অভিবাসীদের সীমান্ত পাড়ি দেওয়ার জন্য রোজকে হরগজ রুটের এই একটি মাত্র পথ খুলে দেওয়া হয়। বেড়া ভেঙে সীমা পাড়ি দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। এ সময় কোনো কারণ ছাড়াই বেশ কয়েকজন অভিবাসীকে আটক করে পুলিশ। আমি জানি না কি হয়েছে। আমি রেল লাইনে বসেছিলাম, অভিবাসীদের সাহায্য করছিলাম, তাদের খাবার পানি দিচ্ছিলাম, আর কিছুই করিনি। তারপরও আমাকে আটক করা হয়েছে। অভিবাসীদের নিয়ন্ত্রণে হাঙ্গেরির কড়া অবস্থানে যাওয়ার ফলে অসংখ্য আশ্রয় প্রত্যাশীর আবেদন বাতিল হয়ে যাবে বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী। স্থানীয় বেসরকারি সংবাদ মাধ্যম TV2-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। অভিবাসীরা যদি আশ্রয় চায় তবে আমি বলবো তারা যেন সার্বিয়াতে অবস্থান করে। সার্বিয়া অনেক নিরাপদ দেশ। হাঙ্গেরিতে আসার সব আবেদনই বাতিল করা হবে। আমরা হাঙ্গেরিকে শরণার্থীদের ইউরোপে ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র হিসেবে ব্যবহার হতে দেব না। ইউরোপে আশ্রয় প্রত্যাশীদের অভিবাসনের বিষয়ে ব্রাসেলসের সম্মেলন থেকে একটি কার্যকর সমাধানের আশা করা হলেও ইইউ নেতারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হন। সোমবার শরণার্থী সংকট সমাধানে কোনো সমঝোতা ছাড়াই ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষ হয়। এ সময় সদস্য দেশগুলোতে অভিবাসীদের অসম বণ্টনকে এই সংকটের জন্য দায়ী করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। অভিবাসীদের বোঝা সামলানোর দায় শুধু 5টা দেশের উপর চাপিয়ে দেয়া অযৌক্তিক। যদি মানবিক সহায়তা দিতেই হয় তবে ইউরোপের সব দেশকে এক হয়ে এর মোকাবেলা করতে হবে। এদিকে জর্দানে আশ্রয় নেওয়া 20,000 অভিবাসীকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আম্মানে কিং আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। টনি অ্যাবটকে সরিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ম্যালকম টার্নবুল। সমালোচনার মুখে নিজ দলের ভেতর অনুষ্ঠিত এক ভোটে টার্নবুলের কাছে পরাজিত হন অ্যাবট। এর ফলে দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদও হারাবেন টনি অ্যাবট। সোমবার লিবারেল পার্টির মধ্যে হওয়া এই নির্বাচনে 54 ভোটে জয়লাভ করেন ম্যালকম টার্নবুল। টনি অ্যাবট পান 44টি ভোট। টনি অ্যাবটকে দলীয় প্রধানের পদে রাখা হলে আগামী নির্বাচনে ভরাডুবি হবে দীর্ঘদিন ধরেই এমন দাবি করে আসছিলেন দলের জ্যেষ্ঠ নেতা টার্নবুল। এতদিন এই সমালোচনা উড়িয়ে দিলেও সোমবার নিজেই নির্বাচনের ঘোষণা দেন টনি অ্যাবট। তবে দলীয় ভোটে উপপ্রধানের পদে বহাল আছেন অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। বছরের শেষ গ্র্যান্ড স্লাম জয়ের মধ্য দিয়ে বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ অর্জন করলেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের মর্যাদা। এক বছরে 4টি গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে ভাসছেন এই সার্বিয়ান টেনিস তারকা। ইউএস ওপেনের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফেদেরারকে 6-4, 5-7, 6-4, 6-4 গেমে হারিয়ে পূরণ করেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং সবশেষে ইউএস ওপেনের শিরোপা নিজের দখলে করে নিয়ে অনন্য কীর্তি গড়লেন নোভাক জোকোভিচ। এর আগে মাত্র 2 জন টেনিস তারকা রোড লাভির ও ডন বুর্জি ছেলেদের এককে এই গৌরব অর্জন করেছিলেন। 2011-তে 3টি গ্র্যান্ড স্লাম জয়ের পর জোকোর সামনে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত পূরণ হয়নি সে স্বপ্ন। তবে এবারে চিরচেনা প্রতিদ্বন্দ্বী সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে এবার ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়লেন তিনি। শিরোপা জয়ের পর গ্র্যান্ড স্লামের ঐতিহ্য অনুযায়ী ট্রফি প্রদর্শনকালে এই টেনিস তারকা নিজের অনুভূতি প্রকাশ করেন।
has been the best Grand Slam. নিঃসন্দেহে এবারের বছরটি আমার ক্যারিয়ারের সেরা সময়। এক বছরে 4টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি, সেই সাথে ভবিষ্যতে আমি আমার এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। These are the tournaments that you always dream of winning. উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। আজ শুরু হচ্ছে 2015-16 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। আসরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্কের। আর এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি আইনধোভেনের। এছাড়া পিএসজি, মালমোর এবং জুভেন্টাস খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:15টায়। লড়াইটা মর্যাদা শ্রেষ্ঠত্বের, উত্তেজনার পারদটা আকাশ ছোঁয়া। কারণ 4 মাসের বিরতির পর আবারও যে বেজে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের দামামা। যাতে বাড়তি রং যোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তন, ফিরেছে সেভিয়া ও ভলসবুর্গ। গেল বছর ওল্ড ট্রাফোর্ডে বাজেনি চ্যাম্পিয়ন্স লিগের বাঁশি। তবে সেই সুর শোনার আগে ম্যান ইউনাইটেডকে আতিথ্য নিতে হবে পিএসজির মাঠ ফিলিপস স্টেডিয়ামে। নিজেদের সবশেষ ম্যাচে লিভারপুলকে হারানোয় আত্মবিশ্বাসের কমতি নেই লুই ভ্যান হলের শিষ্যদের। যদিও ইনজুরির কারণে এ ম্যাচে অধিনায়ক রুনিকে পাবে না ইউনাইটেড, যা ভাগ্য খুলে দিতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা অ্যান্থনি মার্শেলের। থাকছে না জেমস উইলসনও। তবে এই দু দলের মুখোমুখি পরিসংখ্যান ও অ্যাওয়ে ম্যাচে রেড ডেভিলদের সাম্প্রতিক সফলতায় এগিয়ে থাকবে ফেভারিট সফরকারীরাই। দিনের অন্য ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে শাখতার দানেস্কে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। কিন্তু কৌতূহলে কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যালন ডি'র জয়ী স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ আজ গোল পেলেই যে মেসিকে পেছনে ফেলে তিনি বনে যাবেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। আর 6টি গোল করলে রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও নিজের করে নেবেন CR7। রোনালদোর দুর্দান্ত ফর্মের সাথে ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে লিগে গেল 8 ম্যাচে 7টিতে অপরাজিত থাকার পরিসংখ্যানও এগিয়ে রাখবে লস ব্লাঙ্কোসদের। অন্যদিকে রোমাঞ্চ ছড়াচ্ছে ম্যানচেস্টার সিটি ও ইউভেন্টাসের ম্যাচটি। গেল মৌসুমে ইতালিয়ান লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে আলো ছড়িয়েছিল ইউভেন্টাস, কিন্তু তারকা খেলোয়াড়দের বিদায়ের সাথে যেন অনেকটাই বিবর্ণ হয়ে গেছে দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা। 1968 সালের পর লিগে প্রথম 3 ম্যাচে জয় পায়নি মেসি মিলানোর শিষ্যরা। মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে মিডফিল্ডার ক্লাউদিও মার্সিসোর ইনজুরি। তবে ফর্মের তুঙ্গে রয়েছে ম্যানচেস্টার সিটি। ইপিএল এর গেল 5টি ম্যাচে সবকটিতেই জয় পেয়েছে সিটিজেনরা। যদিও অ্যাগুরোর ইনজুরি কিছুটা হলেও চিন্তায় ফেলেছে কোচ পেল্লেগ্রিনিকে। শায়লা পারভিন, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু। কোন কর্মকর্তার কারণে শিডিউল বিপর্যয় হলেই আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি রেলমন্ত্রীর। কোরবানি ঈদ সামনে রেখে বিদেশি গরু প্রাধান্য পাওয়ায় হতাশ খামারিরা। দেশীয় গরুর ওপর নির্ভরতা বাড়াতে সরকারি সহায়তা তাগিদ। 20 সেপ্টেম্বরের মধ্যে সব পোশাক কারখানাকে উৎসব বোনাস পরিশোধের নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর। ঈদের আগেই দিতে হবে চলতি মাসের 15 দিনের বেতন। নানা অনিয়মে সাভারের শিল্পনগরীতে জায়গা হারিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। হাজারীবাগে নতুন বিনিয়োগে অনাগ্রহ। সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ ট্যানারি মালিকদের। এবং সারা দেশে একযোগে পালন করা হচ্ছে আয়কর দিবস। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, সেরা 10 করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হলো ট্যাক্স কার্ড। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।